এরকম যদি হয় তাহলে এদিকেও 50 টাকা কম লেখা হয়েছে, এদিকেও 50 টাকা কম লেখা হয়েছে, তাহলে দুটো ভুল স্বয়ং সংশোধক হয়ে গেল। কারণ কি, এখানে ক্রেডিট দিকে 250 ছিল, এখানে ডেবিট দিকে 450 আছে। দুটো দিকেই এখানে কমিশন যখন লিখলাম তখন 250-এর পরিবর্তে 200 টাকা ডেবিট করলাম, এখানে যখন আমরা ডিসকাউন্ট লিখতে যাচ্ছি তখন 450-এর জায়গায় 400 লিখলাম। তাহলে এখানে 50 টাকা কম লিখেছি ক্রেডিট দিকে, এখানে ডেবিট দিকে 50 টাকা কম লিখেছি। তার ফলে কী হবে, দুটো ভুল সংশোধন হয়ে গেল, কম্পেনসেট করে গেল। তা দুদিকেই যেহেতু 50 টাকা কম লিখেছি, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট পড়ছে না, কারণ বোথ সাইডস আর অ্যাফেক্টেড বাই দিস রং এন্ট্রি। নাম্বার 5 আমরা বলতে পারি এরর অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপালস, নীতিগত ভুল। এখানে অ্যাকাউন্টেন্টের যদি ঠিকমতো নলেজ না থাকে তাহলে এই ধরনের ভুল হতে পারে। যেমন ধরা যাক আমি বলছি এরর অফ প্রিন্সিপাল, মানে নীতির ভুল। আমার জ্ঞান নেই, আমার নলেজ নেই কোনটা রিয়েল অ্যাকাউন্ট, কোনটা নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে এইগুলো না জানলে কিন্তু এই ধরনের ভুলের সম্ভাবনা থাকে। যেমন কি, আমি ফার্নিচার কিনলাম, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকচুয়াল এন্ট্রিটা কী হওয়া উচিত, টু ক্যাশ, সে 5000, এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন। ফার্নিচার টু ক্যাশ, ফার্নিচার কিনেছি ফর ₹5000। এরকম যদি হয় তাহলে আমাদের ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করছি, কারণ রিয়েল অ্যাকাউন্ট। কিন্তু অ্যাকাউন্টেন্টের ঠিকমতো যদি নলেজ না থাকে, ডিউ টু ল্যাক অফ নলেজ, অ্যাকাউন্টেন্ট কী করলো, ফার্নিচারের পরিবর্তে পারচেজ করে দিল, কারণ ফার্নিচার পারচেজ করা হয়েছে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কিন্তু অ্যাকচুয়াল তো এটা ফার্নিচার অ্যাসেট দিট বিলং টু রিয়েল অ্যাকাউন্ট। যদি রিয়েল অ্যাকাউন্ট হয় তাহলে আমরা রেসপেক্টিভ রিয়েল অ্যাকাউন্টকে ডেবিট করব, সেটাই আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্টের যেহেতু নলেজ নেই, সে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছে। ফলে কি হলো, ট্রায়াল ব্যালেন্সে তো এফেক্ট পড়লো না, কারণ ফার্নিচারকেও ডেবিট করা হবে, আবার পারচেজকেও ডেবিট করা হলো, খালি হেডটা চেঞ্জ হয়ে গেছে। ফার্নিচারের পরিবর্তে পারচেজ হয়ে গেছে, কিন্তু 5000 যে ডেবিট, সেই অ্যামাউন্টে কোনো ডিফারেন্স হলো না। ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকেই 5000 টাকা বসলো, শুধু কি হলো চেঞ্জ, ফার্নিচারের পরিবর্তে পারচেজ হয়ে গেল। আরেক ধরনের খুব ভুল হয়ে থাকে, ধরা যাক আমি মেশিন কিনে আনলাম মার্কেট থেকে, আমি একটা 1 লাখ টাকা দামের মেশিন কিনে আনলাম। এই যে ক্যারিং কস্ট বা ইনস্টলেশন কস্ট, এই যে ইনস্টল করি, এবার 1 লাখ টাকার একটা মেশিন কিনে এনে আমি ইনস্টল করলাম আমার ফ্যাক্টরিতে, তাহলে এই যে ইনস্টলেশন সেইটা কি হবে, সেটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার হবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে? এটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মেশিনের কস্টিংয়ের সাথে এটা যোগ করে দিতে হবে। ইট শুড বি ক্যাপিটালাইজড, মূলধনায়িত করতে হবে। তাহলে 1 লাখ টাকা যদি কস্ট হয় এবং মেশিনটা ইনস্টল করতে যদি আমার 5000 টাকা খরচ হয়, তাহলে আমার কি হবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1,05,000। এখানে যদি কেউ ইনস্টলেশন চার্জ হিসাবে করে দেয় বা ইরেকশন চার্জ হিসাবে কেউ 5000 টাকা করে, তাহলে কিন্তু এখানে এরর অফ প্রিন্সিপাল হয়ে যাবে বা নীতিগত ভুল হবে, যদিও আমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো এফেক্ট পড়ছে না। তাহলে এই ধরনের ভুল যদি থেকে থাকে, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম আমাদের 1 to 5, এরর অফ অমিশন, এরর অফ কমিশন, মিসপোস্টিং, এরর অফ প্রিন্সিপাল এবং কম্পেনসেটিং এরর, এই ধরনের ভুলগুলো থেকে যেতে পারে। সেজন্য আমরা বলছি ইট ইজ এ প্রাইমা ফেসি এভিডেন্স, প্রাইমা ফেসি চেকিং অফ অ্যারিথমেটিক্যাল অ্যাকিউরেসি অফ দ্য ট্রায়াল অ্যাকাউন্ট। আমরা যে জার্নাল থেকে লেজার করলাম, সেই লেজারের যে ব্যালেন্সগুলো সেগুলো কিন্তু ফুল প্রুফ কখনোই হবে না, কারণ এই ধরনের ভুলগুলো, এই যে 5 ধরনের ভুল আমরা আলোচনা করলাম, সেই ভুলগুলো কিন্তু থেকে যেতে পারে। এইগুলো থাকলেও আমাদের ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তাহলে আমাদের যদি ট্রায়াল ব্যালেন্স মিলেও যায়, তাহলে আমাকে আবার এই ধরনের কোনো ভুল হয়েছে কি না সেগুলো চেক করে নেওয়া একান্ত প্রয়োজন। কারণ ট্রায়াল ব্যালেন্সটা আমাদের কি সাহায্য করছে, ইট ইজ এ ফাউন্ডেশন, ইট ইজ এ বেস, হ্যাঁ, ফর প্রিপারেশন অফ দ্য ফাইনাল অ্যাকাউন্ট।
ফাইনাল অ্যাকাউন্ট বলতে আমাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। কারণ আমরা প্রথমেই বলেছি যে আমরা যে ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি তাতে কি কি পাচ্ছি আমরা, ট্রায়াল ব্যালেন্স আমরা কী কী পাচ্ছি, অল লেজার ব্যালেন্সেস। অল লেজার ব্যালেন্সেস বলতে সেখানে কি আছে, রিয়েল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, লায়াবিলিটি অ্যাকাউন্ট আছে, তাহলে সমস্ত ধরনের, এছাড়াও আমাদের ক্যাশ আছে, ব্যাংক আছে, এইগুলো সব নিয়ে আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। এবং যখনই আমরা ট্রায়াল ব্যালেন্স বানিয়ে ফেললাম, লেজারের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে উল্টে সমস্ত ব্যালেন্সগুলো আমরা রেডি পেয়ে গেলাম। এবং এই যে ট্রায়াল ব্যালেন্স, একে বেস করেই আমরা পরের স্টেপে যাব, যেটা অ্যাকাউন্টিংয়ের প্রথম কাজ। সেই জন্য আমরা বলে থাকি বুককিপিং শেষ হলো ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে, এবং বুককিপিং আমাদের শেষ হলো ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে, এবং আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজ শুরু হলো যেখানে শেষ হলো ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা, সেখান থেকে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট তৈরির কাজ শুরু হলো। তাহলে ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট বেস, কারণ দিস ইজ সামারি অফ অ্যাকাউন্টস, দিস ইজ সামারি অফ লেজার ব্যালেন্সেস। তাহলে এইভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো, যেটাকে আমরা বলছি ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা। ফাইনাল অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লস, কারণ এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টগুলো পাচ্ছি সেখানে আমাদের ডেবিট ব্যালেন্স আছে, ক্রেডিট ব্যালেন্স আছে, রেভিনিউ জাতীয় খরচ আছে, রেভিনিউ জাতীয় ইনকাম আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, ক্যাপিটাল ইনকাম আছে। তাহলে এই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা ক্লাসিফাই করে আমরা রেসপেক্টিভ ফাইনাল অ্যাকাউন্টে যেখানে যা যাবার সেখানে পাঠিয়ে দিয়ে আমরা ফাইনাল অ্যাকাউন্ট ক্লোজ করব নির্দিষ্ট দিনে, বছরের শেষে হতে পারে। তাহলে ট্রায়াল ব্যালেন্স আমরা কবে তৈরি করছি, বছরের শেষে তৈরি করছি। এবার কোম্পানি যদি মনে করে আমি 15 দিন অন্তর করব, 15 দিন অন্তর, তাহলে তাকে প্রত্যেকটা লেজারের ব্যালেন্স টানতে হবে। যদি অ্যানুয়াল বাই অ্যানুয়াল করে বা যদি হাফ ইয়ারলি করে, তাহলে তাকে 6 মাস অন্তর অন্তর তাকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। এবং ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে গেলে তাকে প্রত্যেকটি লেজারের ব্যালেন্স বার করতে হবে। তাহলে খুব ভালো কথা, এখানে আমার ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেল, দুদিক এগ্রি করে গেল, ডেবিট এবং ক্রেডিট। কিন্তু এমন হতে পারে, আমি আগেই বলেছি যে ট্রায়াল ব্যালেন্স কখনো নাও মিলতে পারে। যদি না মেলে এবং আমার হাতে সময় নেই, আমাকে উপরওয়ালা বললো, অথরিটি বললো আমাকে এক্ষুনি আমার ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে দাও, আমি দেখতে চাই আমার কত প্রফিট অথবা কত লস হয়েছে, বা আমার ব্যালেন্স শিট তৈরি করে দাও, আমার ফাইন্যান্সিয়াল পজিশন আমার কি, আমাকে উইদিন 2 days বানিয়ে দিতে হবে। তাহলে আমার কী করতে হবে, যদি না ট্রায়াল ব্যালেন্স মেলে, আমি ট্রায়াল ব্যালেন্স বানিয়ে ফেললাম, তখন দেখা যাচ্ছে ট্রায়াল ব্যালেন্সে কিছু ডিফারেন্স এসে গেল, হয় ডেবিট দিকে কম আসছে, নয়তো ক্রেডিট দিকে কম আসছে। তখন আমাদের কি উপায় হবে, তারও উপায় বলা আছে, যেটাকে আমরা বলি সাসপেন্স অ্যাকাউন্ট, অনিশ্চিত হিসাব। যদি ট্রায়াল ব্যালেন্স না মিলে, তাহলে আমাকে ট্রায়াল ব্যালেন্সটা ফর দ্য টাইম বিং আমাকে মিলিয়ে দিতে হবে, কারণ আমাকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আমার উপর নির্দেশ আছে। তাহলে ফাইনাল অ্যাকাউন্ট আমাকে খুব শীঘ্রই তৈরি করতে হবে, অথচ আমার ট্রায়াল ব্যালেন্স মিলল না। তাহলে সেক্ষেত্রে আমার উপায় হবে, যেদিকে কম হচ্ছে ব্যালেন্স, সেদিকে আমাকে সাসপেন্স অ্যাকাউন্ট বসাতে হবে। যেদিকে ব্যালেন্স কম আসছে, যদি ডেবিট দিকে ডেফিসিট থাকে তাহলে ডেবিট দিকে বসালাম, যদি ক্রেডিট দিকে ডেফিসিট থাকে তাহলে ক্রেডিট দিকে বসালাম। তাহলে এই হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্টের উপকারিতা বা উপযোগিতা। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট আমি কখন মিলাবো, কখন ইউজ করব, কখন নিয়ে আসবো আমাদের অ্যাকাউন্টে, যখন দেখা যাবে কোনো একটি দিকের হিসেব পাওয়া যাচ্ছে না। যেমন আমি বলতে পারি যে রামের কাছ থেকে আমি 100 টাকা পেয়েছি, এই রাম ব্যক্তি কে, আমি এইটা পেয়েছি, 100 টাকা আমি পেয়েছি, ক্রেডিট করা হয়েছে। এই যে রাম জানা যাচ্ছে না, কেন পেয়েছি, হু ইজ রাম কে, কেনই বা তার কাছ থেকে টাকা পেলাম, সেরকম যদি আমার না জানা থাকে, তাহলে কিন্তু এই ধরনের ডিফারেন্স আসতে পারে। এবং তখন আমি সাসপেন্স অ্যাকাউন্টটা ইউজ করলাম। এই যে রাম আমি জানি না কার কাছ থেকে টাকা পেয়েছি, আমি বুঝতে পারিনি, আমি অ্যাকাউন্ট তৈরি করেছি। তাহলে তাই যদি হয়, তাহলে আমার ডেবিট দিকে ডেফিসিট থাকবে, 100 টাকা ডেফিসিট হয়ে গেল, তখন আমি মেলাবো কী করে, আমাকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তখন আমি সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়ে দেবো। এবং পরবর্তীকালে আমাকে এটা খুঁজে বার করতে হবে যে কেন ডেফিসিট হলো, কেন
ডিফারেন্সটা এলো, এবং খুঁজতে খুঁজতে আমি দেখতে পাবো যে নিশ্চয়ই পাবো আমার অ্যাকাউন্টেই আছে, কোথাও ভুল হয়েছে। তো রামের কাছ থেকে আমি টাকাটা পেয়েছিলাম, রামকে আমি টাকাটা দিয়েছিলাম, পেমেন্ট করা হয়েছে, এবং কেন দেওয়া হয়েছে সেখানে পারপাসটাও লেখা থাকবে। তাহলে আমি যখনই রাম পেয়ে যাব তখন কি করব, রামকে এখানে বসিয়ে দেবো, তখন আমাদের জার্নাল এন্ট্রি হবে। তাহলে সাসপেন্স এখানে ডেবিট আছে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করে রামকে ডেবিট করব। এখানে তো সাসপেন্স লেখা হয়ে গেছে। যখন আমি জানতে পারিনি কেন পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি, কাকে পে করেছি, তাহলে আমি যখন জানতে পারিনি যে কোথায় টাকাটা পেমেন্ট হয়েছে, ক্যাশ ক্রেডিট হয়েছে, তার মানে বেরিয়ে গেছে ক্যাশ, তখন আমি ক্যাশকে ক্রেডিট করেছি, কিন্তু পারপাসটা আমার জানা নেই, কেন পেমেন্ট করেছি, কাকে পেমেন্ট করেছি, সেই জন্য আমি সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মিলিয়েছি। এই যে এখানে সাসপেন্স লেখা আছে, ডেবিট দিক। এবার আমি যখন অন এনকোয়ারি খুঁজে দেখলাম এবং পেলাম যে এখানে রাম হবে, রামকে টাকাটা পেমেন্ট করা হয়েছে, তখন আমি কি করব, তখন সাসপেন্স অ্যাকাউন্টকে ক্যান্সেল করতে হবে। কিভাবে করব, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়ে পড়ে আছে, তখন আমাদের এইভাবে জার্নাল এন্ট্রি একটা পাস করতে হবে, রাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, 100 রুপিস। কেমন হলো, এই যে সাসপেন্স আর এই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, কারণ আমার তখন ট্রায়াল ব্যালেন্স মেলাতে হয়েছিল। সাসপেন্স অ্যাকাউন্ট মিলিয়ে দিলাম, এবার যখন আমি পেলাম খুঁজে যে রাম এখানে ব্যক্তি ইনভলভ আছে, পার্সন একটা ইনভলভ আছে, যাকে আমরা পেমেন্ট করেছিলাম, তখন তাহলে আমরা কি করছি, সাসপেন্স অ্যাকাউন্টটা ক্যান্সেল হবে। কিভাবে করব, সাসপেন্স অ্যাকাউন্ট আমরা ডেবিট করেছিলাম মেলানোর জন্য, এখন আমি খুঁজে পেয়েছি, তাহলে একে ক্যান্সেল করতে গেলে একে ক্রেডিট করব। এটা ক্রেডিট করলাম, কাকে পেমেন্ট করেছিলাম সেটা আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে রাম। তাহলে রাম অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে এখানে আমার পরবর্তীকালে যখন আমি ট্রায়াল ব্যালেন্স বানাবো তখন আমি সাসপেন্সটা আর লিখবো না, তখন রাম হয়ে যাবে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, কারণ আমি এখানে আইডেন্টিফাই করে ফেলেছি। একইভাবে ক্রেডিট দিকেও আমাদের ডেফিসিট হতে পারে, ডিফারেন্স আসতে পারে, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে মেলাতে হতে পারে। একইভাবে আমাদের পেছনে ফিরে গিয়ে দেখতে হবে কেন আমাদের সাসপেন্স অ্যাকাউন্টটা হয়েছে। সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট করে আমরা মিলিয়েছি, তাহলে এটাকে আমরা যখন ক্যান্সেল করব তখন সেক্ষেত্রে আমাদের সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, কারণ এখানে ক্রেডিট হচ্ছে, ক্রেডিট করে আমরা মিলিয়েছি, দ্যাট ইজ ক্রেডিট ব্যালেন্স। তাহলে এটাকে যদি ক্যান্সেল করতে হয় তাহলে আমাদের এটা সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করব, এবং যার কাছে বা যে অ্যাকাউন্টে ইনভলভ আছে তাকে ক্রেডিট করব, তাহলে আমাদের ভুলটা মেটানো যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্সের উপযোগিতা কোথায় আমরা আলোচনা করলাম আজকে, এবং কিভাবে তৈরি করা যায়। ট্রায়াল ব্যালেন্স ইজ এ স্টেটমেন্ট হুইচ ইজ প্রিপেয়ার্ড বাই টেকিং দ্য different ledger balances including cash and bank balances at the end of the financial year, preferably at the end of the financial year, but the company can prepare at any day. কিন্তু তার জন্য তাকে কি করতে হবে, ওই নির্দিষ্ট দিনে দাঁড়িয়ে তাকে প্রত্যেকটি লেজারের ব্যালেন্স টানতে হবে, এবং সেই ব্যালেন্সগুলিকে নিয়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে। এবং ট্রায়াল ব্যালেন্স কীভাবে তৈরি করা যায় সেটাও আমরা দেখলাম, অ্যাকাউন্ট ফর্মেও তৈরি করা যায়, আবার স্টেটমেন্ট আকারেও তৈরি করা যায়। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটি লেজার ব্যালেন্স যেন আমরা নিয়ে আসি ট্রায়াল ব্যালেন্সে, না হলে কিন্তু এখানে ট্রায়াল ব্যালেন্স ডিসএগ্রি করবে, মিলবে না, এবং যদি না মেলে তখন কিন্তু পরিশ্রম অনেক বেড়ে যাবে। তাহলে এইভাবে আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হবে। এখন এই পর্যন্তই থাক। ট্রায়াল ব্যালেন্স কীভাবে তৈরি করা হবে এবং কেন তৈরি করা হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।